জলবায়ু পরিবর্তনের হুমকিতে মানব সভ্যতা কপ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। বিশ্বকে রক্ষায় বিলাসী জীবনাচরণ পরিবর্তনের পরামর্শ। রাজনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজন নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। গুরুত্বপূর্ণ পদে বসে ষড়যন্ত্র লিপ্ত হাসিনার দোসররা, অভিযোগ রিজভীর। এবং সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, জানালো সেনা সদর। বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, সভ্যতা ধ্বংসের জন্য মানুষই দায়ী। বুধবার আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। সেটি কার্যকর তরুণ ও যুব শক্তির প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে, তাই শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের ওপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি। Continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. নেপালের জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্তীমিত রয়েছে। এছাড়া বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরির কথা ভাবতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক সংকট মোকাবেলার প্রয়োজন নির্বাচিত সরকার। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতের অবস্থান করে দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বুধবার ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার দোসররা এখনও গুরুত্বপূর্ণ স্থান থেকে ষড়যন্ত্রে লিপ্ত। বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ, ক্যামেরার পিছনে সাব্বির রহমান। ঠাকুরগাঁয়ের কালীবাড়ি নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ভারতে বসে দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে শেখ হাসিনা। আমাদের চিন্তাতে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে। আওয়ামী লীগ নিয়ে এই মুহূর্তে বিএনপির কোনো চিন্তা নেই উল্লেখ করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শিগগিরই আমাদের মতামত দেব, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব। আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এদিকে রাজধানীর বনানীতে চক্ষু সেবা ক্যাম্পাসের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার দোসররা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছে, তাদেরকে না সরালে দেশের অস্থিরতা কমানো সম্ভব না বলে জানান তিনি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের
স্বাস্থ্য অধিদপ্তর তারা ওই সচিবদেরকেই ঢাকা মেডিকেল কলেজ তারপরে বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে। তো এগুলো আপনার মানে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি না দেখে বিপদ তো তাদেরও হবে আমাদেরও হবে। আমরা বলেছি যে মার্কেটগুলো এখনও আওয়ামী লীগের সিন্ডিকেটের কাছে, বাজারগুলো তাদের সিন্ডিকেটের কাছে। আপনারা তাদের একটা লোককে আজকে ধরেছেন, একটা লোককে গ্রেপ্তার করেছেন, অথচ আপনি শুল্ক কমিয়েছেন, তারপরেও তো পেঁয়াজের দাম কমে না, তারপরেও তো রসুনের দাম কমে না, তারপরেও তো চিনির দাম কমে না, তারপরেও তো আটার দাম কমে না, তারপরেও তো সয়াবিন তেলের দাম কমে না, পাম অয়েলের দাম কমে না, সূর্যমুখী তেলের দাম কমে না, কারণ এগুলো ইম্পোর্ট করতে হয়। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আওয়ামী সিন্ডিকেট দায়ী উল্লেখ করে রিজভী বলেন, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনীর সদস্যদের একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। এছাড়া কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে অন্তর্বর্তী সরকারই তা নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনা সদর। সেনানিবাসে বনানী রেল ক্রসিং সংলগ্ন স্টাফ রোডের মেসে বুধবার সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডাইরেক্টর স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান একথা বলেন। তিনি জানান, সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়োজিত রয়েছে। মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দিষ্ট আদেশ রয়েছে। কর্নেল ইন্তেখাব আরও বলেন, এই পর্যন্ত ৬,০০০-এর বেশি অস্ত্র, ২ লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয়েছে ২৫০০ ব্যক্তিকে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবিধানে গণভোটের বিধান বহাল করতে হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছেন। বুধবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল বক্তব্য তুলে ধরেন। পঞ্চদশ সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনায় পরিপন্থী বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। হাইকোর্টের বিভাগে ছুটিতে পাঠানো ১২ বিচারপতির বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে বিচার কার্য অংশগ্রহণের জন্য বেঞ্চ প্রদান করতে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন এক আইনজীবী। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুদ্দিন এই আবেদন করেন। স্কাইপি কেলেঙ্কারি এবং কোর্টার জাজমেন্টের ব্যাপারে দেখলাম যে কিছু কিছু জাজমেন্ট বিদেশ থেকে আসতেছে, এখানে মাননীয় বিচারপতিদেরকে দিয়ে সেটা পাঠ করানো হচ্ছে। আবার দেখলাম যে কোর্টার জাজমেন্টের ক্ষেত্রেও দেখলাম যে এটা হয়তো দেখা যায় একটা গুলিস্তান রাজনৈতিক দলের কার্যালয় থেকে আসছে, আমাদের মাননীয় বিচারপতিদেরকে জোর করে সেটা পাঠ করানো হচ্ছে এবং তাদের শপথ ভঙ্গ করানো হচ্ছে। তো এখন যেহেতু এখন একটা মানবিক সরকার আছে, এই সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই যা সম্মানিত মাননীয় বিচারপতি আছেন 12 জন, এনাদের ব্যাপারে আসলে ওনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন। যদি ওনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটাও জানান, অথবা তাদেরকে বেঞ্চ দেওয়া হোক। এইটাই ছিল আমরা আজকের লিগ্যাল নোটিশের মূল প্রতিপাদ্য। জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গিয়ে ক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। প্রত্যক্ষদর্শী পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জুলাই আগস্টে আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে বুধবার দুপুরে দিকে পঙ্গু হাসপাতালে যান। তিনি আহত কয়েকজনের খোঁজখবর নিয়ে হাসপাতাল পরিচালক
ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এরপর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান। ততক্ষণে সেখানে আহত ব্যক্তিরা ভিড় করেন। তাদের সরে যেতে বললে আহত ব্যক্তিরা উপদেষ্টার গাড়ির সামনে পথ আটকে দাঁড়ান। তারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে বিক্ষোভ করেন। উদ্ভট পরিস্থিতিতে স্বাস্থ্য উপদেষ্টা অন্য একটি গাড়িতে চলে যান। স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে হাসপাতালে আসা যুক্তরাজ্যের হাই কমিশনার এই পরিস্থিতির মুখোমুখি হন। পরে তিনিও অন্য একটি গাড়িতে হাসপাতাল থেকে চলে যান। শেরপুরে নকলা উপজেলা পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে 4 জন হয়েছে। এ ঘটনায় সিএনজির চালক সহ আরও 3 জন আহত হয়েছেন। বুধবার দুপুরে 12:30টায় এ দুর্ঘটনা ঘটে। নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলেই মারা যান তায়েবা ও তাজেন মিয়া। সিএনজি চালক সহ আহতদের স্থানীয়রা প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিয়ে যাওয়ার সময় পথে সুবিনা বেগম ও আলাল উদ্দিন মারা যান। বাকিরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভূমি অফিসে সেবা গ্রহীতাদের দুর্ভোগের চিত্র নতুন নয়। সেবার মান বৃদ্ধি ও দুর্নীতি ঠেকাতে ডিজিটাল সেবা চালু হলেও কমেনি অসাধু কর্মকর্তাদের দৌরত্ব। উল্টো নানান অজুহাতে বেড়েছে ঘুষ লেনদেন সহ অনিয়মের চিত্র। এমনই সব অভিযোগের তীর ছুটেছে এবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ভূমি অফিসের বিরুদ্ধে। সাইদুর রহমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা হক। মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবুলিয়া ভূমি অফিসে সেবার নামে হয়রানির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা। নামজারি, জমাভাগ, খাজনা খারিজ সহ প্রায় সব কাজে দিতে হয় ঘুষ। এমনকি ঘুষ নিয়েও দিনের পর দিন সেবাগ্রহীতাকে ঘোরানোর অভিযোগ রয়েছে। আর এসব অপকর্মে অভিযোগের তীর শিমুলিয়া ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা রাকিব হাসানের বিরুদ্ধে। বাড়িতে যে আজই টাকা পাঠাই দিতে বলছে, আমি বলছি যে 3000 বলছে, আর 3000 আর কি ওই কাগজটা দিবে, পরে আবার দিয়ে নিতে বলছে। 25,000 টাকা দিলে খারিজ দিয়ে দেবো। এখন মনে করেন আমার টাকা আমি দিব কোন থেকে টাকা, আমি তো গরিব মানুষ, এটা দাও খাইজ আমার করা দরকার। আমি খাইজ করতে আমার টাকাটা কোন থেকে গোস করবো টাকাটা। মাসের ভিতরে কতবার ঘুরি ভাই তা বলার মতো নাই। ঘুরতে ঘুরতে এখন এই অবস্থা। আজকে আসলাম, দেখি আজকে কি হয়। 4,500 টাকা দিছি, এখন আমার খারিজ দেয় নাই। এটা শাস্তি চাইছি এবং আমার খারিজ চাইতেছি। কিছুদিন বলছে যে টাকা 10,000-এর মতো লাগবো, আবার কালকে বিকালে বলতেছে যে টেপরা যাওয়া লাগবো, এই ছেলের কথা বলবো। কিন্তু এই ছেলেটা ওইসঙ্গে কইছে রাতে কথা কথা বলার কথা ছিল, তা আমি আশা পারি না আর কি। ডিজিটাল ভূমি সেবার কথা থাকলেও সার্ভার সমস্যা দেখিয়ে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন এই ভূমি কর্মকর্তা। যখন সার্ভার ডাউন হয়, যখন কাজ করে তখন সার্ভার ডাউন হয়, তখন তারা আমাদের কিছু করার নেই। আমাদের এখানে টাকা নেওয়ার তো সুযোগ নেই, না টাকা জমা দিতে হয় অনলাইনে বিকাশে, হাতে কারোর সুযোগ নেই। এদিকে এসব দেখভালের দায়িত্বে থাকা শিবালয় উপজেলার সহকারী কমিশনার SM ফয়েজ উদ্দিন সব জেনেও কিছুই জানেন না। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে দায় সারেন তিনি। না, আমার কাছে এরকম কেউ কোনো লিখিত অভিযোগ জানায়, যদি এরকম লিখিত অভিযোগ পাই তাহলে ব্যবস্থা নেওয়া হবে। ভূমি অফিসের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার দাবি সেবাগ্রহীতাদের। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার 14 গ্রামে 8 বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়া সহ 3 জনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার বিকালে কুমিল্লা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানের আদালতে তাদের প্রথম রিমান্ড পরবর্তী শুনানি অনুষ্ঠিত হয়। রিমান্ড শেষ তদন্ত কর্মকর্তা আরও 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন,
আমলাতন্ত্রটা জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলত। দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় সকল মাঠ পর্যায়ে কর্মকর্তা এবং জনগণের এজন্য আমরা কাজ করছি, যাতে কেউ বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না। বুধবার বিকেলে টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন, বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে এর সবগুলোই প্রায় অকেজো। আমরা এই সকল স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে। এই সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জনগণের পক্ষ থেকে জনগণের মনোনীত সরকার আমরা, জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই আমরা নতুন জাতীয় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি বাংলাদেশের জনগণ তাদের কাজ দেখে বিচার করবে। সিলেট নগরীর জিতুমিয়ার পয়েন্টে শেখঘাট এলাকায় সাদ অ্যান্ড কোম্পানির শোরুমে এসি এবং ফ্রিজ বিস্ফোরণ হয়ে 5 জন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে 9:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে সাদ কোম্পানির ম্যানেজার, কর্মচারী ও পথচারী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেটে MG ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে 9:30টার দিকে সাদ কোম্পানির শোরুমে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা এগিয়ে গিয়ে গুরুতর আহত এবং অবস্থায় ম্যানেজার সহ পথচারীদের উদ্ধার করেন। এ সময় শোরুমের ফ্রিজ ও এসিতে বিস্ফোরণের আলামত দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর কালিয়াকৈর বাইপাস এলাকায় অপরিকল্পিতভাবে আন্ডারপাস সড়ক বর্তমান গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে আন্ডারপাস সড়কটি সরু হওয়ায় প্রতিদিনই যানজট লেগেই থাকে। দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী ও যানবাহন। প্রায়ই ঘটে দুর্ঘটনা। এই আন্ডারপাস দিয়ে মাওনা ও ধামরাইয়ের হাজার হাজার গাড়ি চলাচল করে। তাছাড়া মহাসড়কে যানজট পড়লে বিকল্প হিসেবে ধামরাই সড়কটি ব্যবহার করা হয়। তখন আন্ডারপাস সড়কে আরও তীব্র যানজটের সৃষ্টি হয়। এখানে আমাদের ওই পাশ থেকে যখন একটা গাড়ি আসে, এই পাশ থেকে দেখা যায় না। কিছুদিন আগে একটা নবদম্পতি এখানে একসাথে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে। কালপাটটা করছে, এটা অত্যধিক চিকন হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এটার জন্য বিশাল একটা যানজট সৃষ্টি হয় কালিয়াকৈরে। এখানে ঢাকা টাঙ্গাইল আন্ডারপাসটি শুরু হওয়ার কারণে আমরা কালিয়াকৈর উপজেলাবাসী যানজটে নাকাল। এটা ওই যে আপনার ঘোড়ার মতো যদি খোলা দিত তাহলে অনেকটা ভালো হইতো। অনতিবিলম্বে ভেঙে এবং প্রক্রিয়াগত কারণে ওভারব্রিজ করা একান্ত প্রয়োজন। সেই হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। কিশোরগঞ্জে রেলওয়ের দুর্নীতিবাজ 2 কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম এবং PWD এর হ্যামারম্যান জেলা রেলওয়ের শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সদস্য আজিজুল ইসলাম শাহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সহ অন্যরা। নোয়াখালীর সেনবাগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণজামায়াত ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সেনবাগ বাজারে থানা মোড়ে গণজামায়াতের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মফিজুর রহমান। উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দ উল্লাহর সভাপতিত্বে গাশিপুর ইউনিয়ন জাহাঙ্গীর আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাবিলপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার সহ আরও অনেকে। নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের। বেড়েই চলছে সবকিছুর মূল্য। দ্রব্যমূল্যে এই ঊর্ধ্বগতি মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ফেলেছে বিপাকে। এজন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। যদিও বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানালো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন।
লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলছে নিত্যপণ্যের দাম। হাতের নাগালে নেই শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস কোনো কিছুই। নারায়ণগঞ্জের বাজারে অধিকাংশ সবজির দামই প্রায় 100 টাকা। এর মধ্যে সিমের কেজি 160 টাকা, বরবটি 100 টাকা, ফুলকপি প্রতিটি 40 থেকে 60 টাকা। দেশি পেঁয়াজ কেজিতে 20 টাকা বেড়ে 160 টাকা, আদা 280 টাকা এবং রসুন 220 টাকা, নতুন আলু 120 টাকা ও পুরনো আলু কেজিতে 10 টাকা বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারেও নেই স্বস্তি। ব্রয়লার মুরগি 190 টাকা থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 340 টাকায়। দেশি মুরগি 520 টাকা এবং লেয়ার মুরগি 310 টাকায় বিক্রি হচ্ছে। বাজারের এমন অস্থিরতার জন্য সিন্ডিকেটের কারসাজি ও সরকারের উদাসীনতাকেই দুষছেন সাধারণ ক্রেতারা। সঠিক দ্রব্যমূল্য নির্ধারণ করার জন্য মনিটরিং সেল গঠন করা এবং সেই মনিটরিং সেলের মাধ্যমে ন্যায্য মূল্যে যাতে করে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারে, তাদের জীবনযাপন করতে পারে স্বাভাবিকভাবে, সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত পদক্ষেপ গ্রহণ করা। কাঁচামালের দাম বাদ দিই এবং তেল, পেঁয়াজ, রসুন, আদা সবই দাম বাদ দিই। আমার খাইতে খুব কষ্ট, 3 বেলা আমরা খাইতে পারি না, খুব কষ্টে আছে। আবেদন আছে সরকার কাছে, আমরা দাবি নিয়ন্ত্রণ থাকতে চাই। সরকারের কাছে দাবি বলতে একটাই, যে জিনিসপত্রের দামটা কমিয়ে দাও। এদিকে সংশ্লিষ্টরা বলছেন বাজার নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। কারসাজি করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি ভোক্তা অধিকারের কর্মকর্তাদের। আড়তদারদের সাথেও আমরা কথা বলে বাজারটা যাতে ঊর্ধ্বগতির দিকে না যায় সেটা আমরা চেষ্টা করেছি এবং বর্তমানে ডিমের বাজারটা একটু নিয়ন্ত্রণে আছে। পরবর্তীতে আমরা চাউলের বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। আমরা ভোক্তা পর্যায়ে যেসব মুদি দোকানের যে বিভিন্ন বিষয় তাদের সাথে কথা বলেছি এবং আমরা কোল্ড স্টোরেজ পর্যায়ে যেসব আলুর দামের বৃদ্ধির ব্যাপারেও আমরা কাজ করছি। আমরা বিভিন্ন কোল্ড স্টোরেজে আমাদের সহ অন্যান্য জেলায় আমরা যোগাযোগ রাখছি যাতে অতিরিক্ত কেউ আলুর দাম বৃদ্ধি না করতে পারে। আমাদের অভিযান প্রতিদিনই চলছে এবং এ ধারা অব্যাহত থাকে। দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি সব মহলের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জানাবো খেলার খবর। টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল কায়েস। আগামী 16 নভেম্বর এ বিষয়ে ঘোষণা দিবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় ইমরুল বলেন তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এটি তার 17 বছরের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। পরিবারের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ওয়ানডে ও টি20 ফরম্যাট চালিয়ে যাবেন তিনি। ইমরুল কায়েস জাতীয় দলের জার্সিতে 39 টেস্ট খেলে 24.28 গড়ে 1797 রান করেছেন। 3টি সেঞ্চুরি ও 4টি 50 আছে তার। প্রথম শ্রেণীর ক্রিকেটে 137 ম্যাচ খেলে করেছেন 7930 রান। এশিয়ান টেলিভিশনের নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/asiantelevisionbd। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। জলবায়ু পরিবর্তনের হুমকিতে মানব সভ্যতা কপ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। বিশ্বকে রক্ষায় বিলাসী জীবনাচরণ পরিবর্তনের পরামর্শ। রাজনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজন নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। গুরুত্বপূর্ণ পদে বসে ষড়যন্ত্র লিপ্ত হাসিনার দোসররা, অভিযোগ রিজভির। এবং সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, জানালো সেনা সদর। বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।